আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লেবাননে হামলা ও হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ। খান ইউনিসে 8টি মার্কাভা ট্যাঙ্ক ও 2টি সামরিক বুলডোজার গুড়িয়ে দিল হামাসের আল কাসাম ব্রিগেড। নিহত কমপক্ষে 14 হায়না। তেহরানে হাজারো মানুষের ঢল, শত্রুদের আমরা পরাজিত করবই। ইসরায়েল আর বেশি দিন টিকবে না। 5 বছর পর জুমার বিরল খুতবায় হুঙ্কার খামেনির। আল আরাবিয়ার প্রতিবেদন, গোপন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন, ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ধসে পড়েছে, মার্কিন প্রতিবেদনে তোলপাড়। সৌদি আরব সহ মুসলিম দেশগুলো আমাদের ভাই, সবার এক হতে হবে, বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে সম্পর্কে নতুন মোড়। কোনো দ্বিধা ছাড়াই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন কিম জং উন। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে হামলা ও হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের কোটি কোটি ডলারের 8টি মার্কাভা ট্যাঙ্ক ও 2টি সামরিক বুলডোজার গুড়িয়ে দিয়েছে হামাসের আল কাসাম ব্রিগেড। এ সময় যুদ্ধযানগুলোতে থাকা 14 হায়না সেনা নিহত ও বাকিরা গুরুতর আহত হয়। ট্যাঙ্কগুলোতে টার্গেট করে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আল ইয়াসিন 105 রকেট দিয়ে চালানো হয় হামলা। এর একটি ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় মার্কাভা ট্যাঙ্ক সহ একাধিক ইসরায়েলি সামরিক যান বিস্ফোরিত হয়েছে। নজিরবিহীন এই হামলাটি খান ইউনিসের পূর্বে অবস্থিত আল ফাখারি অঞ্চলে ঘটেছে। গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারদের উপর কিভাবে অভিযান চালাচ্ছে হামাস, তার একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের আল কাসাম ব্রিগেড। একের পর এক হামলায় কিভাবে ইসরায়েলের শক্তিশালী মার্কাভা ট্যাঙ্কগুলোকে গুড়িয়ে দিচ্ছে আল কাসাম ব্রিগেড তা দেখা যায় ওই ভিডিওগুলোতে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের ট্যাঙ্কগুলোকে ফাঁদে ফেলতে শুরুতে রাস্তা খুঁড়ে তাদের পথে বাধা তৈরি করে হামাস। এরপর যখনই ওই পথ ধরে ট্যাঙ্ক নিয়ে স্থল অভিযানে নামে আইডিএফ, তখনই হামাসের খোঁড়া ওই গর্তে পড়তে হয় তাদের। সেই সুযোগে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে দূর থেকে আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালায় আল কাসাম ব্রিগেড। মুহূর্তেই বিকট শব্দে ধ্বংস হয়ে যায় ইসরায়েলের কোটি কোটি ডলারের মার্কাভা ট্যাঙ্কগুলো। ভিডিও ফুটেজের এক অংশে দেখা যায় রাস্তায় চলতে থাকা ইসরায়েলের আরও একটি ট্যাঙ্কে তাক করে ইয়াসিন 105 ছোড়ে হামাস। কিছু বুঝে ওঠার আগেই ধূলিসাৎ হয়ে যায় ইসরায়েলের সমরযানটি। একইভাবে ছাদের উপর থেকে অথবা বিধ্বস্ত কোনো ভবনের ভেতর থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে টার্গেট করে রকেট ছোড়ে হামাস। প্রতিটি টার্গেটই সফল হয় তারা। আল কাসাম ব্রিগেড জানায়, ইসরায়েল অকুপেশন ফোর্সের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আরও নতুন নতুন কৌশল তারা মাঠে নামবে, যা কিনা ইসরায়েল কখনো কল্পনা করতে পারেনি। এমন নজিরবিহীন হামলার পর হামাস এক বিবৃতিতে বলেছে, আজ এই বরকতময় এবং পবিত্র স্থান থেকে আমরা আমাদের সমস্ত ন্যায়পরায়ণ শহীদদের হয়ে প্রতিশোধ নিয়েছি, যাতে পুরো বিশ্ব জানে যে গাজা এবং এর বীর যোদ্ধারা তাদের পাশে যারা দাঁড়িয়েছিল তাদের ভুলে যায়নি। তাদের মধ্যে প্রতিশোধ অক্ষের প্রধান নেতা শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ, যিনি বিশ্বাসঘাতকদের দ্বারা শাহাদাত বরণ করেছেন। আজ আল্লাহর ইচ্ছায় আমরা প্রতিশোধ নিয়েছি। আল্লাহ সহায় থাকলে আমরা সৈয়দ হাসান নাসরুল্লাহর রক্ত এবং লেবানন ও ফিলিস্তিনের সমস্ত শহীদদের রক্তের জন্য প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে খামেনি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে ইসরায়েলের দীর্ঘদিন টিকতে পারবে না বলেও উল্লেখ করেন এই নেতা। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন যে হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না ইসরায়েল। এমন বক্তব্য দেওয়ার সাথে সাথেই বিশাল মসজিদের মাঠ থেকে জনসমুদ্র থেকে প্রতিধ্বনি হতে থাকে, আমরা আপনাদের পাশেই আছি। দখলদার ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসে 7 অক্টোবরের হামলা এবং ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে আইনগত ও বৈধ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানি সশস্ত্র বাহিনীর প্রশংসা করে তিনি বলেছেন, ওই হামলা ইরানের ন্যায্য অধিকার এবং ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। খুতবায় মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন,
আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিয়ে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করছে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় ও ইরাকিদের শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দেরও শত্রু। আমাদের শত্রু একই। খামেনি বলেন, আমাদের শত্রু গৃহীত নীতি হলো বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদের শত্রু একজনই, তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণের শত্রু। আমাদের সবার শত্রু একই। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরানের জুমার নামাজে আমার প্রিয় ভাই, আমার প্রিয় মানুষ, আমার গর্ব, মুসলিম বিশ্বের প্রিয় মুখ, এই অঞ্চলের জাতিগুলোর কণ্ঠস্বর এবং লেবাননের উজ্জ্বল রত্ন হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে প্রয়োজনীয় বলে মনে করছি। ইরানের সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহ সম্পর্কে আরও বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই, তবে তার আদর্শ এবং তার দেখানো পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শাহাদাত এই আন্দোলন আরো জোরদার হবে। নাসরুল্লাহ জীবনদান বৃথা যাবে না। নাসরুল্লাহ সত্য সন্ধানী এবং সত্যপথের সংগ্রামীদের উৎসাহ ও সাহসের উৎস ছিলেন। তার জনপ্রিয়তা এবং প্রভাবের পরিধি লেবানন, ইরান ও আরব অঞ্চলগুলো গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। এই মহান ব্যক্তির শাহাদাত তার প্রভাবকে আরো বাড়িয়ে দেবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামাসের যুদ্ধের 1 বছরের পূর্ণ হওয়ার 3 দিন আগে খুতবা দিলেন খামেনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্যপ্রয়াত হাসান নাসরুল্লাহকে অস্থায়ীভাবে একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরবিয়া জানিয়েছে, নাসরুল্লাহকে স্থায়ীভাবে দাফনের জন্য বড় জামায়াত হলে ইসরায়েল সেখানেও হামলা চালাতে পারে, সেজন্য অস্থায়ীভাবে তাকে সমাহিত করা হয়েছে। সূত্রটি বলছে, হাসান নাসরুল্লাহকে অস্থায়ীভাবে সমাহিত করা হয়েছে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে ইসরায়েলি হামলায় নিহত নাসরুল্লাহকে দাফন শুক্রবার সম্পন্ন হবে বলে একটি প্রতিবেদনে জানায় ইরানের সংবাদ মাধ্যম ইরনা। বৃহস্পতিবার সাবরিন নিউজ নামে এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালের দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে সাবরিন নিউজ বলেছেন, হিজবুল্লাহ প্রধানের দাফন কার্যক্রম শুক্রবার সম্পন্ন হবে। তবে নাসরুল্লাহর জানাজা কখন এবং কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি প্রতিবেদনে। ইরনার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেয়া 200 পাউন্ডের বোমা লেবাননের রাজধানী বৈরুতে ফেলে। এতে নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন, ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ধসে পড়েছে। মার্কিন প্রতিবেদনে বিশ্বমহলে তোলপাড় পড়েছে। ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এতে বলা হয়েছে, ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়েছে। বুধবার USCIRF এর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনের সারমর্মে বলা হয়, এই প্রতিবেদন কিভাবে 2024 সাল জুড়ে উগ্র হিন্দুবাদীরা বিভিন্ন ব্যক্তিকে হত্যা করেছে, নির্যাতন করেছে, ধর্মীয় নেতাদের কিভাবে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাড়িঘর ও উপাসনালয়গুলো ভেঙে ফেলা হয়েছে তার একটি তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই ঘটনা বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন, একটি ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়গুলোর বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণকে উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের ঘৃণাত্মমূলক বক্তব্য, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ব্যবহারও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রতিবেদনে নাগরিকত্ব সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড এবং বেশ কয়েকটি রাজ্য স্তরের ধর্মান্তর বিরোধী ও গো-হত্যা আইনসহ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ভারতের আইনি কাঠামোর পরিবর্তন এবং তার প্রয়োগ কিভাবে ঘটেছে তার বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে USCIRF মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়ে বলেছে, ভারতকে বিশেষ উদ্বেগের দেশ বা CPC তালিকাভুক্ত করতে, কারণ ভারত ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক চলমান ও গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত। এসব বিষয়ে পররাষ্ট্র দপ্তরকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভারত দৃঢ়ভাবে USCRPF এর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
ইসরায়েলকে মোকাবেলায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরব সহ মুসলিম দেশগুলো তেহরানের নিজেদের ভাই হিসেবে দেখে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমরা সৌদি আরব সহ ইসলামিক দেশগুলোকে আমাদের ভাই বলে মনে করি। সব মতপার্থক্য একপাশে রেখে আমাদের একে অপরের সঙ্গে অভিন্নতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে ইসলামিক প্রচারের কারণ ছিল মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ, যোগ করেন তিনি। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে গাজা উপত্যকা ও লেবাননের তিক্ত ও দুর্ভাগ্যজনক ঘটনাবলীর কথাও তুলে ধরেন, যা ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। সূত্র প্রেস টিভি। ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুক্রবার দুপুর 2:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 2 মাসের মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে 58 সদস্যের প্রতিনিধি দল থাকবে। দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় হামলা করলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে উত্তরের নেতা কিম জং উন। শুক্রবার উত্তরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এমন তথ্য জানিয়েছে। খবর দ্য ডনের। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে চলতি সপ্তাহে সিউল একটি সামরিক কুচকাওয়াজ করেছে। সেখানে গোপন বাংকার ধ্বংস করতে পারে এমন দানবীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। এমনকি দক্ষিণের প্রেসিডেন্ট ইউল সুক ইউল কিমকে সতর্ক করে বলেছেন, পরমাণু ব্যবহার করা মানে হবে তার রাজ্যের শেষ পরিণতি। তবে পিয়ংইয়ংও থেমে নেই। দক্ষিণ কোরিয়ার আবর্জনার ব্যাগ বহনকারী বেলুন পাঠিয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইউনের কথার জবাব দিয়েছে। শুক্রবারও দক্ষিণের আকাশে এই ধরনের বেলুন দেখা গেছে বলে জানিয়েছে এএফপি। সিউলের সামরিক বাহিনীর তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। লেবাননে হামলা ও হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ। খান ইউনিসে 8টি মার্কাভা ট্যাঙ্ক ও 2টি সামরিক বুলডোজার গুড়িয়ে দিল হামাসের আল কাসাম ব্রিগেড। নিহত কমপক্ষে 14 হায়না। তেহরানে হাজারো মানুষের ঢল। শত্রুদের আমরা পরাজিত করবই। ইসরায়েল আর বেশি দিন টিকবে না। 5 বছর পর জুমার বিরল খুতবায় হুঙ্কার খামেনির। আল আরাবিয়ার প্রতিবেদন, গোপন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন। ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ধসে পড়েছে। মার্কিন প্রতিবেদনে তোলপাড়। সৌদি আরব সহ মুসলিম দেশগুলো আমাদের ভাই, সবার এক হতে হবে বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে সম্পর্কে নতুন মোড়। কোনো দ্বিধা ছাড়াই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন কিম জং উন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।